হ্যালো বন্ধুরা, আমাদের এইচডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। অগ্নিজিৎ মুখার্জি যখন মুখে একটা রসগোল্লা ঢুকিয়েই ফেলে, পদ্ম বলে, দেখুন আপনার রক্তে তো মিষ্টি হয়েছে, আপনার চর্বি হয়েছে রক্তে, আপনার হাই প্রেশার, এগুলো খাবেন না বড়বাবু, এই চুপ কর, কাউকে বলবি না যে আমি এগুলো খাচ্ছি। নিজের বাড়িতে আপনি চুরি করে খাচ্ছেন না, মিষ্টি খাওয়াটা কোনো চুরি করা নয় পদ্ম। তখনই ব্রজবালা মুখার্জি চিৎকার করতে শুরু করে, অগ্নিজিৎ কোথায় তুমি? তোমার জন্য স্যুপ খাবার নিয়ে এসেছি, এসো বলছি। তখনই অগ্নিজিৎ নিজের চেম্বারে আবারও চাদর মুড়ি দিয়ে চুপি চুপি চলে যেতে লাগে। পদ্ম বলে, মালাই চমচম রয়েছে, এমনকি হাতে মাখা সন্দেশ, আরও ক্ষীরমোহন, অনেক কিছু। কি বলছো কি? হ্যাঁ, তাহলে তো আমি একটা খাবোই, এই বলে মুখে নিয়ে চলে যায়। তোমাকে তো অনেকক্ষণ যাবৎ খুঁজছি অগ্নিজিৎ, তুমি নেই কেন? কোনো কথা বলছে না। কি ব্যাপার, শরীর কি খারাপ করছে নাকি, যার জন্য মুখ দিয়ে কথা বেরোচ্ছে না? গায়ে মাথায় হাত দিয়ে দেখে, না, অগ্নিজিতের শরীর তো ঠিকই আছে। তাহলে কি হলো? তখনই গীতা এসে বলে যে ওনার শরীর খারাপ করার ব্যবস্থা উনি নিজেই করছেন। তার মানে ফ্রিজে যে বড় বড় চমচম রসগোল্লা রসমালাই রেখেছিলাম সেগুলো উনি খেয়ে ফেলেছেন, আর যার জন্যই উনি এরকম চুপচাপ, মুখের ভেতর এখনও নিশ্চয়ই একটা মিষ্টি রয়েছে। কথা বলুন বলছি, মুখটা হাঁ করুন, তা না হলে কি করে খোলাতে হয় আমি কিন্তু জানি। এরপরে টিস্যুতে করে মুখ থেকে বড় মিষ্টিটা বের করে রেখে দেয়। এসব কি করছিস কি অগ্নিজিৎ? ঠিকই তো করছি, প্রতিদিন এই স্যুপ আর পাউরুটি খেতে কি ভালো লাগে? আমার খেতে ইচ্ছে করে কচি পাঁঠার মাংস কষা কষা, ইলিশ মাছ পাতুরি, একদম আইসক্রিম, কোক, এমনকি মিষ্টি সন্দেশ মন্ডাই, এগুলো এতগুলো মিষ্টি এনেছো গীতা, আমাকে একটা মিষ্টিও খেতে দেবে না? সেগুলো কি করে হয় বলো? তার জন্যে আমার একটু খারাপ লেগেছিল, সে কারণে আমি এই মিষ্টিগুলো চুরি করে খেয়েছি। আর নিজের বাড়িতে চুরি করা কি, নিজের যখন ইচ্ছে হবে খেতে তখনই খাবো, এই বলে তো আপনার শরীরটা শেষ করে ফেলেছেন। এগুলো খাবেন আর চেম্বারে গিয়ে নিজে অসুস্থ হয়ে যাবেন, সেটা কি মেনে নেওয়া যায়? অগ্নিজিৎ, আয় তো বাবা, আমি তোকে নিজে হাতে খাবার খাইয়ে দিচ্ছি। অগ্নিজিৎ স্যুপ খায়, খাওয়ার পরে বলে, এসব খাওয়া যায় নাকি, একদমই বাজে, খেতে ভালো নয়। গীতা বলে, কি আপনি খাবেন না? শাড়ির আঁচল কোমরে গুজে অগ্নিজিৎকে খাওয়ানোর চেষ্টা করতে নামবে, তখনই সে ভয় খেয়ে নেয়। আর এইসব মিষ্টি সংবাদ আপনাকে কে দিয়েছে? নিশ্চয় পদ্ম। পদ্মকে ডাকে, কান মলে ধরে আর বলে, বড়বাবু তো বাবার মতো, তার শারীরিক অবস্থা ভালো নেই, সেটা তুই জানিস না পদ্ম? তারপরেও কেন তাকে দিয়ে তুই এরকম করে একটা মিষ্টি খাওয়ালি? কেন তুই নানাভাবে বড়বাবুর শরীর খারাপ করার ব্যবস্থা করছিস, বলতে পারিস? এসব কি বলছো উকিল দিদিমণি, আমি তো এসব কোনো কিছুই জানি না। আমি অনেক নিষেধ করেছিলাম, উনি বাড়িতে এত মিষ্টি দেখে লোক সামলাতে পারেনি। কি? অগ্নিজিৎ মুখার্জির কাছে একটা ফোন চলে আসে। অগ্নিজিৎ মুখার্জি ফোনটা রিসিভ করে আর কেমন জানি গম্ভীর হয়ে যায়। ব্রজবালা বলে, কি ব্যাপার, খাবারটা খেয়ে নে, দাঁড়াও, আমার গীতার সঙ্গে কিছু কথা আছে। কি হয়েছে কি বাবা? তুমি নাকি থানায় গিয়েছিলে, ওই কেসটা ঝর্ণা চৌধুরীর, সেটা নাকি রিওপেন করেছো এবং কেসের একটা ফাইল কপি নিয়ে এসে নিজে স্টাডি করছো কেসটাতে। কেন গীতা? আমি তোমাকে নিষেধ করি, কেন শুনছো না? দেখুন বাবা, আমি আপনার কাছে হাত জোড় করছি, এই কেসটা আমি কোনোভাবেই ছাড়তে পারবো না, কারণ আমি আমার পেশার সাথে বেইমানি করতে পারবো না। আপনার বিরুদ্ধে অনেক কলঙ্ক অভিযোগ উঠেছে, সেগুলো আমাকে ভুল প্রমাণ করতে হবে গীতা। হ্যাঁ, আমি আমার পেশার সঙ্গে কখনো খারাপ কিছু বা অন্যায় করিনি। তাহলে আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি ঝর্ণা চৌধুরীর থেকে 5 লাখ টাকা এবং বিপরীত দলদের কাছ থেকেও অনেক টাকা পয়সা নিয়েছেন, আর আপনি এই কেসটা লড়েননি পর্যন্ত, ডেটের ওপর ডেট ফেলেছেন, এমনকি জুনিয়রকে পাঠিয়েছেন, নিজে একটা লোককেও কাঠগড়ায় তুলে সওয়াল জবাব করেননি। এটা কি আপনি ঠিক করেছেন? আর আপনি চাইলে অনেকগুলো মানুষকে ক্রস করতে পারতেন, সেগুলো আপনি করেননি কেন? আমি তো সেটাই জানতে চাইছি। আপনি এত বড় একটা চলমান ইনস্টিটিউট হয়ে এই কেসটাকে সামলাতে পারছেন না, সেটা কি করে মানা যায়? নাকি ইচ্ছে করে ধামাচাপা দেওয়ার জন্য বিপরীত পক্ষের কাছ থেকে টাকা খেয়েছেন, এটাই সত্যি? গীতা, তুমি যা করছো ভুল করছো। আমি তোমাকে বলছি, তুমি এই কেসটা যদি নাও, তাহলে আমি তোমার মুখ দর্শন করবো না, তোমার সঙ্গে কথাও বলবো না। আমি যে সেটা করতে পারবো না, আমি ক্ষমা চাইছি আপনার কাছে হাত জোড় করে। গীতা যখন বলছে অগ্নিজিৎ নিষেধ করছে তুই এই কেসটা নিস না, না ব্রজবালা মুখার্জি, আমি সেটা পারবো না। আমি আমার পেশার সাথে কখনো অন্যায় করতে পারি না। আমি যে কেস একবার হাতে নিয়েছি সেটা আমি চালিয়েই যাব। গীতা, তুমি বুঝতে পারছো না, এই কেসটার গোড়া অবধি অনেক ঝামেলা রয়েছে, আমি জানি। আর আপনি ভাবছেন যে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে পঙ্কজ খাসনবিজের কথায়, আর সেই কেউটে এসে আমাকে ছোবল দেবে, তার জন্য তো আপনি নিষেধ করছেন। কিন্তু এটা কেন ভাবছেন না যে আমি সেই সব কিছু উপেক্ষা করে হলেও নিজের পেশাটাকে, জায়গাটাকে মজবুত করে তুলবই? তুমি আমার কোনো কথা শুনবে না, তাই তো? না, যদি শোনারই হতো তাহলে তো শুনতামই। আপনি কেন বুঝতে পারছেন না বাবা?
এই কেসটাতে আমাকে যেভাবেই হোক জিততে হবে। আপনি বলতে চাইছেন এই কেসের গোড়া অবধি অনেক বড় বড় মাথা রয়েছে যারা একটা অনেক বড় গ্যাংয়ের সাথে যুক্ত। তারা একবার যদি এই গ্যাংয়ে ঢিল পড়ে তাহলে তারা আমাকে ছাড়বে না, সেজন্যই আপনি বলছেন তো? আর আপনি জানেন যে গীতা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না, তার জন্যই আপনি আমাকে নিয়ে অনেক গর্ববোধ করেন। আমিও তো চাই আমার শ্বশুরমশাইকে নিয়ে গর্ববোধ করতে, তার পেশাটাকে সম্মান করতে, কিন্তু আমি সেটা কেন পারছি না বলুন তো আপনি? তখনই অগ্নিজিৎ মুখার্জি রেগে নিজের ঘরে চলে যায় না খেয়ে। গীতা ভাবে যেভাবেই হোক না কেন তাকে সবটা হ্যান্ডেল করতে হবে। পরের দিন সকালে ঝর্ণা চৌধুরী কোর্টে গেলে এরই মধ্যে ভজনকে দেখতে পায়। ভজনকে শাস্তির আওতায় আনবে সে কথা জানালে ভজন বলে, আমার করার কিচ্ছু নেই, আমার বস অগ্নিজিৎ মুখার্জি আমাকে যা বলেছে তাই করেছি। উনি আমাকে সিনিয়র হিসেবে অর্ডার করেছে, আমি জুনিয়র হিসেবে কোর্টে এসেছি। আমি তখনও আপনাকে বলেছিলাম যে ওনার দ্বারা হবে না, এখনও বলছি। আর আপনি গীতা এলএলবির ওপর বিশ্বাস করছেন। উনি হচ্ছেন বৌমা অগ্নিজিৎ মুখার্জি, সে কি কখনো নিজের বৌমা ছেড়ে, নিজের লোক ছেড়ে আপনার পক্ষে থাকবে? থাকবে না তো। তাহলে যা বলছি মনোযোগ দিয়ে শুনুন, এটা আমার কার্ডে রেখে দিন। আপনি আমাকে ফোন করবেন, আপনার ফোনের অপেক্ষায় থাকলাম। অগ্নিজিৎ মুখার্জির এবং গীতা এলএলবি যদি কেসটা না লড়ে আমি লড়ব, আর আপনাকে প্রেস মিট করতে হবে। সেই সব কিছুর ব্যবস্থা না হয় আমি করে দেব, আর সেখানেই আপনি এই কেসটা নিয়ে নানা ধরনের কথাবার্তা বলবেন, অগ্নিজিৎ মুখার্জি এবং গীতা এলএলবির দিকে আঙুল তুলবেন। তাহলে দেখবেন খেলা জমে যাবে, আপনি এমনিতেই ন্যায় বিচার পাবেন, আর সেই ন্যায় বিচার পাইয়ে দিতে আমি আপনার পাশে থাকবো। ভজন চলে যায়, কিন্তু ঝর্ণা জানায় যে আমার স্বামী জীবিত আছে না মৃত সেটা আমি এখন আপনাকে বলতে পারবো না, সেগুলো না হয় পরে বলবো। তবে একটাই কথা বলতে পারি যে আপনি গীতার ওপর বিশ্বাস করবেন না। ভজন চলে যায়, আড়ালে দাঁড়িয়ে থাকে। কৃপানও এসেছে সেখানে। গীতা এসে ঝর্ণা চৌধুরীর ঘাড়ে হাত রাখতেই সে বলে, কি ব্যাপার, কোথায় গিয়েছিলেন? আমি তো আপনার জন্য চেম্বারে অপেক্ষা করছিলাম। কার চেম্বারে? অগ্নিজিৎ মুখার্জির। হ্যাঁ, সেখানে আমি বাবাকে ওষুধ দিতে গিয়েছিলাম। তাহলে আপনি কি এমন কেস লড়বেন আমার, যেখানে শ্বশুর বৌমার জুটি এতটা মিল রয়েছে, সেখানে কি আপনি আমার জন্য ন্যায় বিচার পাইয়ে দেবেন? আপনার শ্বশুরমশাই সব কিছুর সঙ্গে যুক্ত রয়েছে, সেটা জেনেও আপনি কি তাকে বিচারের কাঠগড়ায় তুলবেন? ঝর্ণা দেবী আপনাকে কতবার বোঝাতে হবে? আপনি চুপ করুন, আপনার ওপর আমার কোনো বিশ্বাস নেই গীতা এলএলবি, তাই এ যা করার আমি নিজেই করব। আপনাকে এই কেসটা লড়তে হবে না, এই বলে চলে যায়। গীতা ভাবে, কি ব্যাপার, ওনার কি হলো? এরকম ব্যবহার উনি কি করে করতে পারেন? এত ওনাকে আমি হেল্প করলাম তারপরেও। মেহেক ফোন করে গীতার কাছে আর বলে, ঠাম্মি আমার বিয়ের ডেট ঠিক করে ফেলেছে, দুর্গাপুজোর কয়েকটা দিন পরেই। এই শুভ দিনে আমার খুব ভয় করছে, কারণ কৃপানকে আমি বিশ্বাস করি না, ও যে কোনো মুহূর্তে যা কোনো ক্ষতি করে দিতে পারে আমার। মেহেক, তুমি ভয় পেও না, আমি আছি তো, কিচ্ছু হবে না তোমার। কেন এতটা ভয় পাচ্ছ তুমি বলো তো? আমি তোমাকে সাপোর্ট করছি, আর অঙ্কিতের মতো একটা ভালো ছেলে পেয়েছো তুমি, আমি সেটাই তো বলি। আমি এত কিছু জীবনে হারিয়েছি, আর কোনো কিছু হারাতে চাই না। অঙ্কিতের মতো ভালো মানুষের সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই, সেটাই হবে, তোমাকে কোনো টেনশন করতে হবে না, আমি আছি না তোমার পাশে। তখনই কৃপানের মুখটা শুকনো করে দাঁড়িয়ে থাকে। ভজন বলে, দেখো, বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু মেহেকের, সেই দিনই তোমাকে আশীর্বাদের দিন ওকে তুলে নিয়ে যেতে হবে, তারপরে দেখো না কি করে আর বিয়েটা হয়। ওই অঙ্কিত কখনো আর গ্রহণ করবে না মেহেককে, আর তোমার সঙ্গেই বিয়ে হবে, আর সেটা যদি না হয় সারা জীবনের মতো তুমি হেরে যাবে। মেহেককে তো হারাবেই, আর গীতা এলএলবি জয়ী হবে, সেটা কি তুমি চাও? তাই কৃপানকে উস্কানি দিয়ে মেহেককে তুলে নেওয়ার সমস্ত পরিকল্পনা ভজন করে ফেলছে। এদিকে কেসটা স্টাডি করতে গিয়ে ফোন নাম্বারটা, বাড়ির ঠিকানা খুব চেনা মনে হয় গীতার। তখনই সে ফোন নাম্বারটায় ফোন করলে অঙ্কিতের বাবা রিসিভ করে। গীতা বলে, আপনি অঙ্কিতের বাবা তো? আপনি বহু জাগৃতিক সংস্থায় চাকরি করতেন? হ্যাঁ, সেখানে ঝর্ণা চৌধুরীর স্বামী সঞ্জয় চৌধুরীও কি আপনার সঙ্গে চাকরি করতো? এই কথা শুনেই অবাক হয়ে যায় অঙ্কিতের বাবা। গীতা ফোন করে এই সব তথ্য জানতে চাইছে। নতুন কেসে মোড় চলে এসেছে। অঙ্কিতের বাবার সঙ্গে যে আসলে চাকরি করত ঝর্ণা চৌধুরীর স্বামী, সে অনেক কিছু জানবে, বুঝবে, সেগুলো সূত্র ধরেই গীতা এবার এই কেসটাতে এগিয়ে যাবে ভেবেছে। কিন্তু আদৌ কি সে গীতাকে হেল্প করবে? এদিকে মেহেককে বারবার ফোন করে অঙ্কিত আই লাভ ইউ বলছে। মেহেকের মুখ চিপে ধরে তার বোনেরা তার সঙ্গে মজা করছে। আর অঙ্কিত যখন ফোনে আই লাভ ইউ বলে, সব শালিরা একসঙ্গে মিলে আই লাভ ইউ টু বলে। অঙ্কিত বুঝতে পারে যে আসলে মেহেক ফোনটা ধরেনি, বাকিরা সবাই মজা করছে অঙ্কিতের সাথে, আর সে একটু লজ্জা পেয়ে যায়। অঙ্কিত এবং মেহেকের প্রেম যে জমে উঠেছে সেটা পরিবারের সবাই বুঝতে পারছে। অঙ্কিতের মতো ভালো ছেলে যে সব মেয়েরাই চায় সেটা প্রমাণ হয়ে গেল আবারও। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতা অঙ্কিতের বাবাকে প্রমাণ হিসাবে পেল। ঝর্ণার কেসে নতুন মোড়। ভজন ফোন করে অগ্নিজিৎ মুখার্জিকে জানায় ঝর্ণা চৌধুরী প্রেস ব্রিফিং করছে। অগ্নিজিৎ ভেবেছিল সে কিচ্ছু করতে পারবে না। গীতা বলে, একটা বারুদ
সেও কিন্তু এক সময় পুরো সবকিছু জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। আপনি কেন বুঝতে পারছেন না? ঝর্ণা চৌধুরী যদি এই কেসটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে, সমাজে ঝোলগোলা হবে, আর এরপরেই শুরু হবে নানা ধরনের ঝামেলা ঝঞ্ঝাট। ভজন গা বাঁচিয়ে বা নিজেকে রক্ষা তো করবে। অগ্নিজিৎ মুখার্জি সব দিক থেকে কিন্তু ফেঁসে যাচ্ছে, কারণ ভজন জানিয়েছে যে অনেক টাকা পয়সা নিয়ে অনেক কেসে এরকম করেছে। ঝর্ণা চৌধুরীর মতো বারবার ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে নানাভাবে কেসের মানুষগুলোকে হেনস্থা করেছে। গীতা এই কথাটাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছে, তাই সে এই গ্যাংটার বিরুদ্ধে লড়াই করে এই কেসটা হাতে নিয়েছে। গীতার সঙ্গে বেশি একটা যে সুবিধা করতে পারবে না তারাও জানে, অথচ ঝর্ণা চৌধুরী গীতাকে বিশ্বাস করতে পারছে না এই মুহূর্তে। এরপরে কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।